সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবেন এবং কিউএনএ সেশনে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। শুভ দুপুর। আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রেস কনফারেন্সের দরকার হয় না, হইতেও না, যদি নীতি নির্ধারকরা যদি আমাদের সাথে মিটিং করে শুরু করে ফেলতে পারত। আপনাদেরকে বারবার কষ্ট দিতে আমার খারাপই লাগে। যেখানে সরকার আছে, আমাদের অ্যাক্সেসিবিলিটি আছে, সেখানে এরকম আলোচনা হবে কেন, এরকম দুঃখ কষ্টের কথা বলা হবে কেন? আমরা যদি অযৌক্তিক কিছু বলে থাকি, সেটা নয়তো সরকার আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাই দেবে। তো কোনোটাই ফলপ্রসূ হচ্ছে দেখছি না বলে আপনাদেরকে কষ্ট দেওয়া। প্রথমে একটু আপনাদের আলোকপাত করি। আমাদের সেক্টরটা সম্বন্ধে আপনাদের মোটামুটি আইডিয়া আছে। আমরা 85% এক্সপোর্ট করি এবং আমাদের জিডিপি কন্ট্রিবিউশন 13%। কিন্তু বিশেষ করে বিগত সরকার 13 আওয়ার্সও আমাদের জন্য এক্সস্ট করেনি। যদি করতো আজকে আমাদের এই সমস্যা হইতো না। আমাদের এই প্রবলেমগুলো শুরু হয় অ্যাকচুয়ালি কোভিড থেকে। আপনারা জানেন বিভিন্ন শিল্পের নেচার বিভিন্ন রকম। পেপার ফ্যাক্টরি একরকম, টিস্যু ফ্যাক্টরি একরকম, তারপরে গ্রাইন্ডিং চালের ইন্ডাস্ট্রি একরকম। কিন্তু টেক্সটাইল এমন একটা ইন্ডাস্ট্রি যেটা 95% এফিসিয়েন্সিতে না চললে প্রফিটেবল হতে পারে না বা সাস্টেনেবল হতে পারে না। তো আমরা তো তখন ফ্যাক্টরি বন্ধ রেখেছি, কিন্তু আমাদেরকে বেতন দিয়ে যেতে হয়েছে। এরপরে কি? গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট। অর্ধেক ক্যাপাসিটি চলে, 30% কেউ বন্ধ, অনেকে পুরোপুরি বন্ধ। তো এইগুলা কি সরকার আমলে আনবে না? আমি তো মনে করি আনা উচিত। দিজ আর ফ্যাক্টস। এটাকে লুকানোর কোনো সুযোগ নাই। পত্র পত্রিকা এবং মন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী নিজে গিয়ে ফ্যাক্টরি পরিদর্শন করে গ্যাসের সংকট এটার সত্যায়িতা পরের দিন প্রকাশ করেছেন পত্রিকাতে যে হ্যাঁ, ইট ইজ এ ফ্যাক্ট। তো তাহলে সরকারের কাছে সব নলেজই আছে। এখন কি করতে হবে? প্রশ্নটা হচ্ছে হাউ ডু উই গো ফরওয়ার্ড, হাউ ডু উই অ্যাড্রেস ইট? এই তত্ত্বাবধায়ক সরকারের পিরিয়ডে আমরা এখানে অনেকজনই আছি। আমরা মন্ত্রণালয় পথে জুতা 4-5টা ক্ষয় করে ফেলছি ওনাদেরকে বোঝানোর জন্য যে দেখেন, আমরা কিন্তু ক্ষয়রাত যাচ্ছি না, আমরা প্রণোদনাও চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদেরকে এমন একটা পলিসি দেন যেখানে আপনার টাকা আপনার কাছে ফেরত যাবে। যেমন একটা 5% প্রণোদনা ছিল। এই প্রণোদনা তো ফ্যাক্টরি যদি চালু থাকতো, এই যে আমাদের 350 আর বিজিএমে 350, 750 মিল যদি চালু থাকতো, চিন্তা করেন কতগুলো টার্নওভার ট্যাক্স, এআইটি প্লাস ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স সবই তো পাইতো। ওইটা কিন্তু আমার এই যে প্রণোদনা প্যাকেজ থেকে আরো বেশি। এই পাওয়ার পাশাপাশি কিন্তু কর্মসংস্থানগুলো টিকে যেত, ফ্যাক্টরিগুলো টিকে যেত, ব্যাংকগুলো বেঁচে যেত। এইটার পরিমাণ ছিল 3,500 কোটি। আজকে এটা কোথায় দাঁড়িয়েছে জানেন? 60,000 কোটি। বাজেটেই শুনতে পেরেছে যে আমাদেরকে রিভ্যাম্প করতে গেলে এখন আপনার দরকার হচ্ছে 60,000 কোটি। এই 60,000 কোটি টাকা কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এটার কিন্তু কোনো রোডম্যাপ এখন আমরা পাইনি। আমি বারবার কমিউনিকেট করার চেষ্টা করেছি সরকারকে, যে প্রোডাক্ট মুভ করবে না, যে প্রোডাক্টের ডিমান্ড নাই, সেখানে আপনার প্রণোদনা বা কোনো অর্থায়ন করে আপনার খুব একটা রিটার্ন পাবেন না, টাকাটা অপচয় হবে। কিন্তু আমার সেক্টর একদম পারফেক্ট সেক্টর। যখন আপনি 26,000 কোটি টাকা ইম্পোর্ট করেছেন সুতা, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনার গ্যাপ আছে, এই সুতাটা এখানেই প্রোডাকশন করা যাবে। আর আমার ইন্ডাস্ট্রিও আছে। এত বড় চোখে আঙ্গুল দিয়ে দেখার মতো সেক্টর আর কোনোটা আছে আমার জানা মতে নাই। আপনি 26,000 কোটি আনছেন, 100% প্রবৃদ্ধির হার। ইটস এ শেম। অন্য কোন আজকে যদি তাইওয়ান সরকার হইতো, চাইনিজ সরকার হইতো, তাদের দেশের এত বড় স্টেকের একটা সেক্টর 100% প্রবৃদ্ধির হার ইম্পোর্টের, ওরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যেত, ওরা অনেক ভাবতো, ওরা অনেক প্রোটেকশনের
প্যাকেজ নিয়ে আসলো, কিন্তু আমার সরকার হেলে দুলে বেড়াইছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার, তারা সময় ক্ষেপণ করেছে। সময় ক্ষেপণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে, এখন নির্বাচিত সরকার এসে এটাকে আর সামাল দিতে পারছে না। তো আমরা যারা ব্যবসায়ী, যা বিনিয়োগ করেছি, আমাদের দোষটা কোথায়? আমাদের টাকা তো ডিপ্লিট হয়ে গেছে। আমি যে টাকা দিয়ে ব্যবসা করতাম প্রতিনিয়ত 20 সেন্ট, 30 সেন্ট, 35 সেন্ট যখন আমি লস করি, আমার তো পুঁজি হারায় যায়। এখন আসেন, ঠিক আছে, আমাকে অর্থায়ন করবেন, সেটারও কিন্তু রোডম্যাপ আমি পাই নাই। আচ্ছা, যদি করেন, আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, 20 বছর আগে আপনার সোনালী ব্যাংক একটা কথার কথা আমাকে বিশ্বাস করে একটা স্পিনিং মিল করার জন্য অর্থায়ন করেছে। তখন ডেট ইকুইটি রেশিও ছিল 70-30, মানে 70% ব্যাংক দিবে, 30% যে উদ্যোক্তা সে দেবে। তো 20 বছর আগে আমি তখন কিভাবে ফ্যাক্টরিটা করলাম? প্রথমে জমি কিনলাম, বিল্ডিং করলাম, গ্যাস কানেকশন নিলাম, তারপরে কিছুদিন আমি শিখলাম কেমনে ব্যবসাটা করে, কেমনে জুতাটা বানায় বা কেমনে গার্মেন্টসটা করে। তারপরে কি একটা পর্যায়ে কি আমি ব্যাংকের সমস্ত টাকা ফেরতও দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে 20 বছর পরে আমার জমির দাম 20 গুণ, আমার হাতে গ্যাস কানেকশন আছে, আমার কাছে নো হাউ আছে, নলেজ আছে। তুমি আমাকে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টটা দাও আর নতুন মেশিন কেনার জন্য অর্থায়ন করো, যেটা আগের থেকে অনেক কম রিস্ক। কারণ আগে তো তুমি আমাকে স্ক্র্যাচ থেকে দিছ, এখন তো আমার সবই আছে। এটাকে ইন্ডিয়াতে বলে টাফ টেকনোলজিক্যাল আপগ্রেড ফান্ড। আমার এখন যে মেশিন, যে পাওয়ার কনজাম্পশন, যে পরিমাণ আমাকে প্রোডাক্ট দেয়, নতুন মেশিন আমি 3 গুণ পাচ্ছি এবং ইলেকট্রিসিটি বিল 30% কমে যাচ্ছে। তো এগুলো সরকার আমলে নেয় না কেন আমি বুঝি না। আপনার ইলেকট্রিসিটি সংকট, আপনার তো এটাও একটা আপনার সহায়ক সেক্টর, যে আপনার নতুন মেশিন আসলে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, প্রফিটেবল হবে। তো এখনকার ফাইন্যান্স অনেক কম, আগের থেকে অনেক কম, ঝুঁকিটাও অনেক কম। তো সেই পরিমাণে ফাইন্যান্স আমরা দেখছি না, বরঞ্চ আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলোর কাঁচামালও আমরা কিনতে পারছি না। তো আমাদের আর এখন যাওয়ার রাস্তা কোথায়? আমরা ব্যর্থ হই আপনাদের কাছে শরণাপন্ন হই। তারপরে এখন আসেন আমাদের আজকে যে আলোচ্য বিষয়, এটাও একটা আমি মনে করি বিপজ্জনক একটা চিন্তা ভাববার জায়গা, যখন ভ্যালু এডিশনের কথা আসছে, যে আপনি ভ্যালু এডিশন না করলেও চলবে, বিদেশ থেকে জিনিস এনে সেলাই টিলাই করে দিয়ে এক্সপোর্ট করে দিলেন। তাইলে প্রশ্ন দাঁড়ায়, এই যে সাইফুর রহমান সাহেব আমাদেরকে 25% ক্যাশ নগদ প্রণোদনা দিচ্ছে এই সেক্টরকে করবার জন্য, ব্যাক টু ব্যাক এলসির জন্য একটা ফ্যাসিলিটি করে দিচ্ছে, যে আপনি এলসিটা আবার ট্রান্সফার করতে পারবেন, কন্ট্রাক্টের উপরে আপনি আবার মাল কিনতে পারবেন, বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি করে দিচ্ছে। তো ওনার এই প্যাকেজগুলা কাজ করতে করতে যেভাবে মামুন এক্সপ্লেন করলো, আজকে আমাদের অর্জন এই জায়গায় $50 বিলিয়ন, যেটা আমরা স্বপ্ন দেখছি 100। এখন আবার হঠাৎ করে দেখছি আপনাদের নাকি ভ্যালুয়েশন লাগবে না। তাইলে কি এই বিগত 30 বছর ধরে আমরা রং পলিসি করছি? আজকে সিদ্ধান্তটা তো 360 ডিগ্রি রিভার্স, এবং এটা প্রতিফলন হয় বিগত দিনের পলিসিগুলো রং ছিল। তাইলে আমি আজকে হঠাৎ করে এটা করলাম কেন? তো যদি এটা ভালো হয় আপনারা দেখবেন আগামী দিনে। আমি তো সবসময় ভবিষ্যৎ বানিয়ে দিয়ে আসছি, আল্লাহর রহমতে একটাও মিস যায় না। যেমন আমার 5টা ফ্যাক্টরি আছে, মোটামুটি 5টাই এখন বন্ধ আছে। তো আমি বলছিলাম আপনারা এমন একটা প্রেসিডেন্ট দেখে যাবেন যার মিল চলে না কিন্তু প্রেসিডেন্ট হয়ে বসে আছে। তো ইউ আর লুকিং অ্যাট ওয়ান। হ্যাঁ, আমার ডেনিম আছে, অন্য স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে আছে। যাই হোক, এরকম আরো 150 মিল বন্ধ আছে। আমার সমবেদনা তাদের উপরে। এখন আবার মার্কেট মোটামুটি ভালো, কিন্তু আমাদের তো এলসি করছে না ব্যাংক। তো এগুলা যদি সরকার আমাদেরকে নেওয়া না বসে, এত বড় সেক্টর অনেক সময় আমাদেরকে দেওয়া উচিত। 12 মাসে 13টা মিটিং খালি বিজিএমএ আর বিটিএম এর সাথেই করা উচিত। আমরা তো ম্যানমেড ফাইবারের ট্যাপিং করতে পারি, ওখানে আমাদের অনেক কথা বলার আছে। যেমন আজকে বিএসএফ নিয়ে কথা বলছি, এত প্রণোদনা দিলেন সেক্টরটাকে করবার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবার জন্য। আমরা তো ফরওয়ার্ড লিঙ্কেজের সহায়ক, ওদের হচ্ছে 12%, যেটা যথাযথ কর্পোরেট ট্যাক্স। আমাদের তো হইলে হবে সর্বোচ্চ 10। নাহলে আপনি বিগত দিন আমাদের প্রণোদনা দিচ্ছেন কেন? ওদের সহায়ক হবার জন্য তো। এখন কেন জানি মনে হচ্ছে পলিসিগুলো এমন ভাবে নেওয়া হচ্ছে যে আমাদের দেশে বোধহয় সুতার টুতার অ্যাক্সেসরিজ তৈরি না করলেই চলবে।
যে সারি এসে বলে গেলেন ওনার সেক্টরটা কত বড়, আপনারা চিন্তা করতে পেরেছেন যে 1 লক্ষ মানুষ 1 কোটি মানুষ কর্মসংস্থান প্রত্যক্ষ পরোক্ষভাবে, একজনের সংসারে যদি 4 জনও খায় তাহলে 4 কোটি মানুষ টেক্সটাইল এন্ড আরএমজি দিয়ে তাদের কিন্তু সংসার চলছে। আজকে এই সেক্টরকে নিয়ে যেভাবে আমাদের ভাবা উচিত আমার মনে হয় সেভাবে ভাবা হচ্ছে না। আমরা যখন মিটিংয়ে যাই তখন মিটিং তাড়াতাড়ি শেষ করার জন্য ওনাদের তাগিদা থাকে, তো আরেকটা মিটিং থাকে কি আমরা কি এতই ছোট সেক্টর। আমি যখন এনবিআরে যাই আমাকে বলো আপনাকে 3 মিনিট দেওয়া হলো, আমি দুঃখ পাইছি। 3 মিনিটে আমি কি বলবো? আর আমার পরে যে আছে সে কি নিয়ে আসছে কত বড়, তো আমাদেরকে নিয়ে আবার বসতে হবে। আমাদের বসার সময় হয়ে গেছে। আমরা অ্যাজ ইট ইজ একটা কঠিন সময় পার করছি। আমরা তো ডুবছি। এর আগে শুনতাম ব্যবসা বন্ধ হয়, এখন দেখতেছি ব্যাংক বন্ধ হয়, আবার ব্যাংক বন্ধ হইলে ব্যবসা বন্ধ হয়। একটা খুব কঠিন একটা জায়গায় আমরা আছি। তো সরকারের কাছে আবেদন থাকবে আপনারা আমাদেরকে সাথে বসেন, কথা শুনে আমরাই রাস্তা দেখাই দিব, আর আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ আপনি ঠকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি একটা প্রশ্ন উত্তর বলে আসতেছি। মোটামুটি সবই আপনাদের জানা, আমার মনে হয় তেমন কিছু থাকবে। আমার নাম হচ্ছে সাইদ আরমান, আমি নাগরিক টেলিভিশনে কাজ করেছি। আমরা কিছুদিন পর আপনি তো আপনার দুঃখের কথা পুরোর কথা জানানো আমাদেরকে, আমরা শুনি, আমরা বলার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি আমরা, বিশেষ করে পোশাক খাত এবং আপনাদের বস্ত্রকর মালিকদের মধ্যে কিছুদিন পর আপনারা নিজেদের মধ্যে এক ধরনের রেশারেশিতে জড়াচ্ছেন সরকার নীতি সহায়তা দিয়ে, নীতি পলিসি দিয়ে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আপনার দুইটা খাতে কিন্তু আসলে কন্ট্রিবিউশন আছে ইকোনমিতে, এমপ্লয়মেন্ট করছেন, ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন। এই যে পোশাক খাত এবং বস্ত্রকর মালিকদের মধ্যে এক ধরনের নানা ইস্যুতে যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এগুলোতে একটা স্থায়ী সমাধান হওয়া উচিত অর্থনীতি সার। সেই জায়গাটা আসলে কেন হচ্ছে না? আপনারা বিটিএমকে আসলে সরকারের সঙ্গে আলোচনায় আপনি বলছিলেন যে আপনারা সরকার আপনাদেরকে গুরুত্ব দেয় না, মিটিংয়ে গেলে 3 মিনিটের কথা বলে। মানে বিটিএমই কি পোশাক খাতের থেকে কিছুটা সরকারের সঙ্গে আলোচনায় দুর্বল, অথবা অন্য কোনো রাজনৈতিক ইস্যু দেখেন কিনা? বিটিএমএ কেন বলছেন? বিটিএম এর সভাপতি উনি তো বলেছেন যে 4 মাস পেরিয়ে গেছে আমি একটা মিটিং পাইনি তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখন ওই সেক্টরের খুব অ্যাটেনশন দরকার ছিল। আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমি কখনো বিজিএমকে বাদ দিয়ে অথবা বিকেএমকে বাদ দিয়ে কখনো চিন্তা করি না। তো মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। যখন আপনি লসের মুখে থাকেন তখন আপনার কোনো মাথা কাজ করে, তখন মনে হয় যেন বাইরের থেকে কাপড় নিয়ে এসে সিলাই করে দিই, আমার ফ্যাক্টরি তো রানিং রাখতে হবে। কিন্তু পলিসি এমন একটা হইতে হবে যে এমনভাবে যে সবাই যাতে একটা উইন উইন সিচুয়েশন থাকে। তো আমরা এখন সর্বশেষ যে প্রস্তাবটা করেছি, আমরা 3টা অ্যাসোসিয়েশন একসাথেই করেছি যে আপনি যে প্রণোদনা প্যাকেজটা আছেন এটা আসলে প্রণোদনা না, এই টাকাটা আবার সরকার ইনডাইরেক্টলি আর্ন করে ফেলবে আমাদেরকে দিয়েই, এই বন্ধ মিল থেকে আর্ন করা যাবে না। তো সেই ক্ষেত্রে এটা এক ধরনের একটা ইনসেন্টিভ বলতে পারেন আপনি, এটা আপনাকে কোনো খয়রাত দেওয়া হচ্ছে। তো এর মধ্যে আপনাকে এনশিওর করতে হবে গ্যাস যাতে ঠিক থাকে, পরিস্থিতি যাতে ভালো থাকে, পরিবেশ যাতে ভালো থাকে, তারপরে আপনার যেসব অরাজকতা খুব খারাপ হচ্ছে এগুলাকেও কন্ট্রোলে আনতে হবে। এখন চাঁদাবাজির যে একটা প্রকট একটা যাচ্ছে, আমরা ফ্যাক্টরি চালাতে খুব কষ্ট হচ্ছে, ট্রাক থামাচ্ছে, গেটের সামনে দাঁড়িয়ে থাকছে। তো এইগুলো অ্যাড্রেস করতে হবে সরকারকে। পাশাপাশি আমাকে ইউটিলিটি কস্ট কমিয়ে আনতে হবে। সেটা কিভাবে করবেন আমি জানি না, কারণ সরকার যদি আপনার বন্ধ মিল, বন্ধ পাওয়ার প্ল্যান্টের উপরেও ভর্তুকি দেয়, টাকা দেয়, পেমেন্ট করে, আলটিমেটলি তো সেটা আমাদের খাটাই করে। নাসির মঞ্জুর সাহেব তো বলেছিলেন যে আমি ট্যাক্স দিই, আমারটাও দিই, যে দেয় না তারটাও দিই। উনি বলেছেন আসলে অনেকটা দায়ী, সকলে ট্যাক্স দিচ্ছে না, সবাইকে ট্যাক্সের আন্ডারে আনতে হবে। একটা কমন প্ল্যাটফর্মটা এমন হতে হবে যে সবার জন্য সমান। আমি শুধু একলা দিয়ে যাবো, অন্যরা দেবে না, তখন দেখা যাবে সে লাভবান। প্রকৃতপক্ষে আমার মিল বন্ধ কিন্তু আমি সাব কন্ট্রাক্ট করে যাচ্ছি, তখন আমি ভ্যাটও দিচ্ছি না, ট্যাক্সও দিচ্ছি না, কারণ আমার মিল তো বন্ধ। আমি কি করছি, যে ফ্যাক্টরিটা দিচ্ছে তার ক্ষতি করে দিচ্ছি, কারণ আমি তো তার চেয়ে কম দামে বিক্রি করি, কারণ আমি ব্যাংকে তো সার্ভিস করছি। তো অনেকগুলো জায়গা আছে, অনেক লম্বা
কথাবার্তা আছে, এগুলো করলে এই মুহূর্তে আমি মনে করি আমার মধ্যে, ডিজিএম এর মধ্যে বা ডিকেএম এর মধ্যে কোনো মতের ওই আমরা সবাই মোটামুটি একইভাবে we are on same page and same boat. জি, আসসালামু আলাইকুম। আমি ইমরান, যুগান্তরে কাজ করি। আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের এখানে যে রাজীব সাহেব যে প্রেজেন্টেশনটা দিল সেখানে বলা হয়েছে প্রণোদনার উপরে ট্যাক্স রেটটা কমানো হয়েছে, যে 10% ছিল ওটা 5% করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্স আইনে একটা ধারা নতুন করে যুক্ত করা হয়েছে 163, সেখানে বলা হয়েছে যে এই যে ট্যাক্সটা কাটা হচ্ছে এটা হচ্ছে চূড়ান্ত না, এই প্রণোদনার টাকাটা আপনার হচ্ছে মূল আয়ের সঙ্গে যোগ হয়ে আপনার ওই রেটে কর্পোরেট ট্যাক্সটা দেওয়া লাগবে। তো এটা আসলে শিল্পের উপর কি প্রভাব ফেলবে সেই জিনিসটা যদি আমাদের একটু বলতেন। আর মামুন সাহেব একটা বিষয় বলছে, সেটা হচ্ছে যে আসলে কি এই শিল্পটাকে দর্জি বাড়ি, মানে এই গার্মেন্ট শিল্পটাকে কি দর্জি বাড়ি বানানোর চেষ্টা চলতেছে কিনা, তো এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন। থ্যাংক ইউ। দেখেন, আপনি যখন প্রণোদনা দেবেন ওটার মধ্যে আর এত ল্যাজ লাগানো দরকার নেই, ওখান থেকে আবার আপনি ট্যাক্স কাটবেন, আবার ওটা গিয়ে সমন্বয় করবেন, আপনি তো আলটিমেটলি আপনার একটা ব্যালেন্স শিট হবে। তো এই আমাদের দেশে এই ল্যাজগুলো একটু বন্ধ করে নিয়ে আসা উচিত, বন্ডকে আরো শিথিল করা উচিত, কিছু কিছু আইটেম আছে বন্ডে থেকে এক্সপন্ডও করে দিতে পারে, ডিউটি ড্রব্যাক নেন। আপনার দুঃখের বিষয়, পাকিস্তানে আমরা বলি আমরা সবচেয়ে বড় গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, কিন্তু ডাইস ফ্যাক্টরি পাকিস্তান 5টা করে ফেলছে, আমরা একটাও করতে পারলাম না। কেন? কেন? প্রশ্নটার উত্তর স্যাররা দেয়, পলিসি মেকাররা দেয়। আমি আজকে প্রশ্ন করলাম যে ওরা যদি 5টা করতে পারে, আমি একটা করতে পারলাম না। বিএসএফ হচ্ছে, বিএসএফ আমার একটা অর্ধেক হয়ে বসে আছে, আমার বোতল ইম্পোর্ট করার পারমিশন পাই না। প্লাস্টিক বোতল যেটা আপনার টেবিল সামনে আছে, এটা দিয়ে পলিস্টার ফেলা হবে, কিন্তু এই বোতলটা আমি ইম্পোর্ট করার পারমিশন পাইনি, এখনো পাইনি, আমরা অ্যাপ্লিকেশন পেন্ডিং। কিন্তু আমার এটা চিপ মেকিং, রেজিন মেকিং প্লান্ট হয়ে গেছে, বন্ধই আছে, বন্ধ থাকে, আপনারা এগুলো দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের পলিসি নীতিগত সহযোগিতা বা সহায়ক, পলিসিগত সহায়ক আমরা কতটুকু দেখেন। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম, আমি গোলাম কাদির রঘু, আমি এটিএন নিউজে কাজ করি। যে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনারা দাবি করছেন যে 30% মূল্য সংযোজন যেটা বাজেটে তুলে দেওয়া হয়েছে কিংবা পরিষ্কার করে কিছু বলা হয়নি, সেটাকে পুনর্বহলের দাবি করছেন আপনারা। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে যেটি তুলে দেওয়া হলো, এই বিষয়টার পেছনে দেশীয় টেক্সটাইল মিলকে ধ্বংস করার জন্য এটার পেছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আপনারা দেখছেন কিনা, বা ষড়যন্ত্রের কোনো গন্ধ আপনারা পাচ্ছেন কিনা, এটি একটা। 2 হচ্ছে, এই যে আমরা এখন জানি যে বন্ডের আওতায় যে সমস্ত সুতা এবং কাপড় আমদানি করা হয়, সেগুলো বেশিরভাগ তৈরি পোশাক মালিকদের বিরুদ্ধে অভিযোগ যে তারা খোলা বাজারে বিক্রি করেন এবং বন্ডের অপব্যবহার হচ্ছে। এখন যে 30% মূল্য সংযোজন যে উইথড্র করা হলো, এর ফলে সেই বন্ডের অপব্যবহার কিংবা খোলা বাজারে এই যে মানে মাল বিক্রি করার এইটার ক্ষেত্র আরো প্রসারিত করা হলো কিনা? হ্যাঁ, বন্ড যেমন একটা আমাদের সহায়ক একটা সিস্টেম, একই সাথে এটা একটা অভিশাপ। এর কারণে লোকাল যে ফ্যাব্রিক আমরা তৈরি করতে পারি বা করি, এটার 30 to 40% অ্যাকচুয়ালি পেনিট্রেট করে বন্ডের থেকে যেগুলো বের হয়ে আসে, নাইলে এটা আমরাই উৎপাদন করতাম। তো আমরা ওই মার্কেটটা হারাই আর কি, আমাদের সুতাও হারাই মার্কেট, কাপড়ের মার্কেটটাও হারাই। আর ওদের কারণে যে সস্তা কাপড়টা বিক্রি হয়, সেখানে গিয়ে আমার ন্যায্য মূল্য পায় না। আমরা ন্যায্য মূল্য পাই না বলে আমরা ব্যবসাটা করতে পারি না। আমরা যদি ব্যবসাটা করতে পারতাম, আমরা ভ্যাট ট্যাক্সও তো দিতাম, আমার তো 5 টাকা প্রতি গজে আসছেই, তো আমরা তো শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ওইসব লিকেজের কারণে, বন্ডের কারণে আপনার সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর এটা বলেছিলেন কি না, ষড়যন্ত্র বলবো না, আমি বলবো যে সরকার হয়তো ভাবছেন যে এরকম কিছু হয়তো ওনাদেরকে বোঝানো হয়েছে যে এটা হলে ওদের কর্মসংস্থান বেড়ে যাবে। আপনার এখানে কর্মসংস্থান ওনাদেরকে বুঝতে হবে, এখানে কর্মসংস্থান বাড়বে বলে আমি মনে করি না, কারণ ডিকেএমএ প্রেসিডেন্ট বলেই গেছেন, ডিজিপিএমএ প্রেসিডেন্ট, ওনাদের এক্সারসাইজের সাইজ কত, কর্মসংস্থান কত, ওখানে ওনারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যাদের সুতা ম্যানুফ্যাকচার করি, আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এখানে কর্মসংস্থান বাড়ার তো সুযোগ নেই, বরঞ্চ আপনি ট্রেড ডেফিসিট বেড়ে যাবে।
নিজের চোখেই দেখলেন 14,000 ভার্সেস 26,000, আর তো এর থেকে বেশি কিছু করে দেওয়ার নেই। তার মানে কি ডেফিসিট বেড়ে গেল, আপনার বাংলাদেশ থেকে ইম্পোর্টের পরিমাণ বেড়ে গেছে, যদিও আপনার সক্ষমতা আছে এখানে প্রোডাকশন করার। মিল বন্ধ, এটাও নিজের চোখে দেখতে পারতেছেন। এটা তো আমি মনে করি সরকারের বাজেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এইটা। হাইরে খোদা, 14,000 হ্যাজ বিকাম 26,000। এখানেই তো আমি সবচেয়ে বেশি মনোযোগ দিব, কেন হইলো, কিভাবে হইলো, কোন জায়গায় আমার প্রবলেম হয়েছে, আমি কি ভাইবিলিটি হারাই ফেলাইছি আন্তর্জাতিক বাজারে, নাকি আমার সুতা এখন আর বাড়ানোর দরকার নেই। তো আমরা তো বলতেছি আমরা উই আর মোর ভাইবল দ্যান ইন্ডিয়া, খালি পলিসির কারণে আমরা পাচ্ছি। আমার নাম মুন্নি, আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। আপনি ভ্যালু এডিশনের প্রসঙ্গটা বলেছেন, তো ওখানে তো গভর্নমেন্ট লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। ওইখানে গার্মেন্টস ছাড়াও আরো প্রায় 20-22টা সেক্টর আছে। আপনি কি মনে করেন যে আপনারা যেটা দাবি করেছেন 30% আবার রিইম্পোজ করা, এটা আপনাদের সেক্টরের জন্য বা সেক্টর বেজ একটা থ্রেশহোল্ড হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? অফকোর্স দরকার। এটা আমাদের সাথে লেদারের মিলবে না, আমাদের সাথে অন্যান্য প্রোডাক্ট শুরুর সাথে মিলবে না, আমাদের সাথে আবার ম্যানমেড ফাইবারেরও মিলবে না। তো আমরা যেটা ইনসিস্ট করেছি মোস্টলি কটনের উপরে আর একটা দুটো ব্লেন্ডেড আইটেমের উপরে। আপনি ম্যানমেড ফাইবারের বেলায় আমরা কোনো হস্তক্ষেপ করিনি, আমরা চাচ্ছি ওই সেক্টরটা আরো গ্রো করুন। যে সেক্টরটা আমি স্বয়ংসম্পূর্ণ, আমি সেটাতেই চেয়েছি। এবং লেদারের বেলায় হয়তো এটা নেচার আরেকরকম হবে, সেটা তারা আলাদা পলিসি আনতে হবে, সবগুলোকে একইভাবে দেখা যাবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি রফিকুল ইসলাম, আমি লেডিসানে আছি। তো বাজেটে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এর কারণে আপনাদের কস্ট অফ প্রোডাকশনটা কত বাড়তে পারে? যেহেতু আগে বলেছেন 234টা ফ্যাক্টরি 21 সালের পরে বন্ধ আছে, তো এটা বা কি কারণে, কি কস্ট অফ প্রোডাকশনের কারণ নাকি আরো অন্য কোনো কারণ আছে একটু বলবেন? আর এই বাজেটের প্রভাবের কারণে কত কস্ট অফ প্রোডাকশন বাড়তে পারে আশা করছেন? আপনি যখন ফ্যাক্টরি বন্ধ রাখবেন, আপনার ইন্টারেস্ট কিন্তু আকাশচুম্বী উপরের দিকে যাচ্ছে। কস্ট অফ ফান্ড প্রতিদিনই বাড়তে থাকবে, যত দিন বার হবে তত বাড়তে থাকবে। আর আপনি যে চালু মিলগুলো আছে, রাজীব সাহেব বলেছে, ওগুলাতে আপনার এখনই অ্যাটেনশন দিতে হবে। ইভেন আমি বলবো যে একই কাতারে আপনাকে চিন্তা করতে হবে। বন্ধ মিল চালু, আর যে বেচারা লাস্ট রক্ত সঞ্চিত প্রবাহিত হচ্ছে, তাকে যদি আপনি অর্থায়ন না করেন, তখন সেও বন্ধ হয়ে যাবে। The cost of fund is a very arguable relative key item. এটা ডিফাইন করতে গেলে এখানে অনেকগুলো ফ্যাক্টর চলে আসে। তো বন্ধ মিলের কস্ট অফ ফান্ড বেশি হবে, পুরান মিলের কস্ট অফ ফান্ড বেশি হবে। কেউ ইলেকট্রিসিটি দিয়ে পাওয়ার প্রোডাকশন করতেছে, কেউ আনইন্টারাপ্টেড পাওয়ার আছে। তো এটা ব্যাংক আমি চাই যে অ্যাসেস করুক, অ্যাসেস করে প্রফিটেবল হলে টাকা দিবে, নাহলে তার দরকার নেই। আমরা চ্যারিটি করতে আসি না, বা চ্যারিটি চাইও না। Assalamualaikum. Rasul bhai, maybe I'm the last question asking you. Hope you are doing great. আপনার অনেক টায়ার্ড লাগতেছে আজকে। আমি কালকে রাত্রে এসেছি দেশে, 2:30 বাজে আসছে। আমরা তারপরও দায়িত্ব আমরা করে যাচ্ছি, একটু টায়ার্ড সেজন্য। না না, ইটস ফাইন। জাস্ট আই এম এই ইন্টারিম সরকারের সময় একটা গ্যাপ ছিল, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট এবং চাচা ভাইস্তার সম্পর্ক, তারপরে তো গ্যাপ কেন? থ্যাংক ইউ। ওনারা এসে তো ভালো কিছু পায় নাই, ওনারা এসে পেয়েছে প্রবলেম বলতে ঘাটতি, সংকট, বিশৃঙ্খলা। তো এই যে চেষ্টা করছি ওনাদেরকে কমিউনিকেট করতে, এখন তো মাত্র মাস 4 পার হলো, এসেই ওদের বাজেট থ্রো করতে হবে। তো আমি এটাকে মনে করবো ওনারা হয়তো ভালো করে বিবেচনায় আনতে পারেন না, বা চিন্তা করতে পারেননি, কোনো না কোনো ভাবে ওনাদেরকে হয়তো আদারওয়াইজ বোঝানো হয়েছে। কিন্তু এটা যদি হয়, অদূর ভবিষ্যতে এই সেক্টরটা আমাদের হাত থেকে ছুটে যাবে। কারণ এখন নাইলে আপনি পাচ্ছেন, কেন কিছুদিন আগে সুতা দাম করে বন্ধ হয়ে গেল না? ইন্ডিয়া তো পিআইডি ছিল না, ইন্ডিয়ার সব সোল্ড আউট ছিল চায়নার কাছে। তখন তো আমার দেশের মিলগুলাই সাপোর্ট দিয়েছে, আরো দিতে পারত, কিন্তু আরো ডিমান্ড ছিল। কেউ গৌরী সাহেব, আপনি প্রেসের সামনে বলেন, আপনি এখন কি মোটামুটি 4 মাস বুকিং আছে আপনার? বলেন, লজ্জা পাওয়ার কিছু। হ্যাঁ, 4 মাস বুকিং আছে। তো আমার তো ফ্যাক্টরি বন্ধ, আমাকে বুকিং করতে পারবো। কেন 4 মাস বুকিং আছে জানেন? ভারত আপনাকে সুতা দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে কারণ তারা সোল্ড আউট, চায়না
টু আদার কান্ট্রিজ। অ্যান্ড ওরা যত দ্রুত সিদ্ধান্ত নেয় আমরা পারি না। কিছুদিন আগে 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে তারা ফরেন কটনের উপরে ডিউটি উঠাই দিছে। তারা কিন্তু সিরিয়াসলি প্রোটেক্টিভ অ্যাবাউট দেয়ার ডোমেস্টিক মার্কেট, যে তাদের তুলা বিক্রি করতে হবে, তাদের চাষার কাছে টাকা দিতে হবে, ভ্যালুয়েশনটা তাদের কাছে থাকতে হবে। তাইলে এটা কেন করলো? একমাত্র কারণ হচ্ছে তারা ফোর্সই করেছে তাদের তুলা অ্যাডিকুয়েট কোয়ান্টিটি নাই, পর্যাপ্ত কোয়ান্টিটি নাই। যদি নাই থাকে তাহলে কি হবে? ওই বাড়তি রেটে সে এক্সপোর্টও করতে পারবে না, অথবা সে তার ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে, বা একটা কৃত্রিম সংকট হবে, সে খুলে দিছে। এবং এটা কিন্তু সারা জীবনের জন্য খুলে নেয়। ওই গ্যাপ, যেহেতু তার কাছে যথেষ্ট তুলা নাই অর্থের জন্য, তাদের স্পিড দেখেন। আমরা এখানে একটা বেনাপোলে যেহেতু অনিয়ম হয়, কোর্টে আমরা বন্ধ করলাম যে বেনাপোল দিয়ে শুধু আনা যাবে না, তার 6 ঘন্টার মধ্যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলাম। তাদের স্পিড দেখেন। আর আমার এখানে এই যে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে সিদ্ধান্তটা আসে। একটা স্পিনিং মিলের 3 থেকে 4 কোটি টাকা মাসে বেতন থাকে, গ্যাস বিল থাকে। এটা সিদ্ধান্তের জন্য বসে থাকার আইটেম না। আর যদি এটা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু জং ধরে যায় এই মিল। তখন যখন চলে, যতক্ষণ চলে এটা লক্ষ্মী, যখন বন্ধ হয়ে যায় এটা স্ক্র্যাপ। তো আমাদের অনেক মিল স্ক্র্যাপ হয়ে যাচ্ছে, আবার হয়তো করে দাঁড়াতেও পারবে না, অর্থায়ন করলেও দাঁড়াবে না। এখানে আমি মনে করি ফাস্ট ট্র্যাক সলিউশন আনতে হবে। আপনার বহির্বিশ্বে যেভাবে করে, আপনি কোভিড পার হওয়ার পরে তো মাসিক ঘরে টাকা পাঠাইলে হবে না। আমেরিকা, অস্ট্রেলিয়া এরা তো টাকা পাঠিয়ে দিচ্ছে, ডিজিটালি পাঠিয়ে দিচ্ছে বাসায়, খেয়ে পরে যাতে বাঁচতে পারে। তো আমাদেরটা তো নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি পলিসি অ্যাডাপ্ট করবেন বা অর্থায়ন করবেন, তখন আর ফাংশন করবেন। আমরা যাব, আমি আপনার টু আনসার এ কোয়েশ্চেন, আমরা টাইম চেয়েছি মন্ত্রী থেকে, আশা করবেন ওদের সমস্যা টাইম দেবেন। আমার একটা প্রশ্ন আছে। হ্যালো, আমার নাম রিফায়েত, আমি ডেইলি স্টারে কাজ করি। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। কোন দিকে? আমি পিছনে একদম। হ্যাঁ, এই কথা বলেন। সেটা হচ্ছে যে আপনারা তো অনেক কথা বললেন। কয়েকদিন আগে আপনারা অনেক গ্যাসের ক্রাইসিসের কথা বলেছেন। এটি মূল ক্রাইসিস ছিল, এটা কি সলভ হয়েছে কিনা, আর এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সামনে এলডিসি গ্রাজুয়েশন আছে, তারপরে হচ্ছে জিএসবি প্লাসের একটা নেগোসিয়েশন চলতেছিল, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা এফটিএ করার কথা চলতেছে। তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভ্যালু এডিশনের কথা আছে, মানে এটা হয়তো 50% অথবা কোথাও হয়তো 60% ভ্যালু এডিশনের কথা বলা হচ্ছে। তো আপনাদের মিনিমাম ক্রাইটেরিয়া ছিল 30%। তো এইটা দেখলাম এই বাজেটে আপনারা যেটা অলরেডি কনসার্ন প্রকাশ করেছেন। তো যখন বাজেট বক্তৃতা বা বাজেট যখন তৈরি করেন, ডেফিনেটলি আপনাদের সাথে কথা বলেছেন, আপনারা কি এই বিষয়টা এখানে উল্লেখ করেন নাই? বা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেই 3টা কথা আমি বললাম, যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের এফটিএ করা, জিএসপি প্লাস, এলডিসি গ্রাজুয়েশন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনারা জড়িত আছেন। সো আপনারা কেন এই কথাগুলো ওইখানে উত্থাপন করেন নাই, বা করলে আপনারা কতটুকু করেছেন? এটা কি আপনাদের ব্যর্থতা নাকি না সরকারের ব্যর্থতা? আরেকটা হচ্ছে যে ভ্যালু এডিশন ক্রাইটেরিয়া যেটা 30% বলা হয়েছে, সেইখানে কারা আপনাদের প্রতিপক্ষ, মানে কে চাচ্ছে না? আপনারা আপনাদের বন্ধুরা চাচ্ছে না নাকি না অন্য কোনো গ্রুপ আছে? থ্যাংক ইউ সো মাচ। না, আমাদের কোনো প্রতিপক্ষ বলতে কিছু নাই। আমরা চাই সবাই একই সাথে অগ্রসর করি। ওনাদের যদি কিছু লাগে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি, এবং আমরা তৈরি আছি। আমরা সুবিধা লাগলে সুবিধা দিতে পারি, অ্যাক্সেসরিজ লাগতে, আজকে অ্যাক্সেসরির প্রেসিডেন্ট সাহেব আছেন, উনিও বলেছেন আমরা দিতে পারি। আমরা শুধু দিতে পারি না, আমরা এক্সপোর্টও করে দেখিয়েছি। আমরা পার্সোনালি ডেনিম ফ্যাব্রিকও এক্সপোর্ট করেছি। ওনারা স্লিপার থেকে শুরু করে, প্যাডিং থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজ এক্সপোর্ট করে আসতেছেন। এখন যে সিদ্ধান্তটা হয়েছে এটা আমাদেরকে কমিউনিকেট করা হয়নি, ইট কেম অ্যাজ এ সারপ্রাইজ টু আস। যাই হোক, আমরা সরকারকে আবার এটা কমিউনিকেট করছি, ফ্ল্যাগ করেছি, এটা যাতে শুরু হয় আমরা চাইবো। আপনার এটা কোনো মানে হয় না 1 কেজি ফ্যাব্রিকে আপনি 180 লিটার পানি খরচ করে প্রসেস করে পরিবেশ দূষণ করে কোনো ভ্যালুয়েশন ছাড়া বিদেশে এক্সপোর্ট করবেন। এটা রিয়েল কস্ট তখন দাঁড়াবে নেগেটিভ, কারণ কি আপনি তো পরিবেশ দূষণ করছেন, আপনি মাটি থেকে সব পানি সরিয়ে ফেলছেন, তারপরে আপনি এটাকে বলতেছেন ভ্যালুয়েশন না হলেও চলবে। ইম্পসিবল, এভরিথিং হ্যাজ এ কস্ট। আমি যদি না বুঝে থাকি
বহির্বিশ্ব বুঝে, ওয়ার্ল্ড ব্যাংক বুঝে, ইউরোপিয়ান কান্ট্রিজগুলো বুঝে, যার কারণে তারা বলে যে তোমার 40% ভ্যালুয়েশন লাগবে, 60% লাগবে। এমনি এমনি ওরা দেয় না, ওরা এসব বিবেচনায় এনেই দিয়েছে যাতে ভ্যালুয়েশন থাকলে আমি ওই কাজগুলো করতে পারবো, আমি আমার ইটিপি চালাতে পারবো, আমি আমার কেমিক্যাল ডাইসকে আবার পরিশোধ করতে পারবো। বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি কিন্তু আর পানি নষ্ট করছি, পানি একটা বিরাট সম্পদ। আমার মনে হয় আজকে এখানেই শেষ করি, আমরা একটু খাওয়া দাওয়া করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।